আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখে আপনাদের সামনে কথা বলবার আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো আমাদের পদ্ধতিটা হবে অংশগ্রহণমূলক পদ্ধতি, ঠিক আছে? শেখনের যে পদ্ধতিগুলো আছে, প্রাচীন পদ্ধতি হচ্ছে যে লেকচার দিয়ে যাবে টিচার, ছাত্ররা শুধু শুনবে, এটা হলো প্রাচীন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি বা মেথড যেটাই বলেন আপনি, সেটা হলো অংশগ্রহণমূলক। হ্যাঁ, তো আমি যে কথাগুলো বলবো এবং আপনাদের সামনে শেয়ার করব, সকলেই প্রাণবন্তভাবে আশা করি আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? আচ্ছা, শুরুতেই আমি আপনাদের সামনে একটা পরিসংখ্যান দিতে চাই। যেহেতু আমরা মাদ্রাসা সেক্টরে কাজ করি, তাই না? বাংলাদেশে কতগুলো মাদ্রাসা আছে এ ব্যাপারে কারো ধারণা আছে? আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা কতগুলো আছে? কারো আর কোনো আইডিয়া? ৭৬,০০০। আচ্ছা, গুড থিং তো হচ্ছে। প্রাইমারি স্কুল কতগুলো আছে? আচ্ছা, আমি বলি, হ্যাঁ, সময় যেহেতু স্বল্প। বাংলাদেশে প্রাইমারি স্কুল 2017-18 হিসাব অনুযায়ী, এখনকার তথ্যটা আমি পাইনি, তবে যতটুকু তথ্য আপডেট করতে পেরেছি সেটা হচ্ছে 65,593 অথবা 97টি একজ্যাক্টলি বাংলাদেশে এই বর্তমানে এতগুলো প্রাইমারি স্কুল আছে। 65,593 অথবা 97। ছাত্র সংখ্যা কত? ছাত্রছাত্রী 2,09,00,000 সামথিং। 2,09,00,000 সামথিং। উপবৃত্তি পায় 1,40,00,000 সামথিং। 1,40,00,000 সামথিং। 2023-এ এসএসসি, এইচএসসি, শুধু এসএসসিতে যারা অংশগ্রহণ করেছিল পরীক্ষায়, এদের সংখ্যা সকল বোর্ড মিলে 17,77,000 সামথিং। আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল 2,94,000। 2,94,000। বাংলাদেশে আলিয়া মাদ্রাসার ছাত্র আছে 35 লক্ষ। কত? 35 লক্ষ। 2021-22 অর্থ বছরে সংসদের বাজেট অনুযায়ী সারা বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা হচ্ছে তাদের হিসাব অনুযায়ী 19,000। তথ্যটা সঠিক নয়। শুধুমাত্র বেফাকুল মাদারিস আল আরবিয়ার নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা হচ্ছে 24,000 সামথিং। 24,000 সামথিং। এবং তানজিম বোর্ড সহ অন্যান্য বোর্ডের অধীনে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি সেগুলোকে অ্যাড করি তাহলে বাংলাদেশের কওমি মাদ্রাসা এবং এই ধরনের হেফজুল কোরআন মাদ্রাসা বা এই ধরনের আধুনিক মানের মাদ্রাসা সব মিলিয়ে 30-এর উপরে নয়। 30-35-এর উপরে নয়। এখন ছাত্র সংখ্যা কত? 14-15 প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা তারা দেখিয়েছে 14 লক্ষ। হিসাবটা সঠিক নয়। বাংলাদেশে কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা আনুমানিক 25 লক্ষ সামথিং, 25 লক্ষের উপরে। তাহলে 25 আর 35 বা 30ই ধরলাম, 30 আর 35 65 বা 70 লক্ষ। সারা বাংলাদেশে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে কত পার্সেন্ট? 70 লক্ষ। আরও যদি বলি যে সমস্ত নুরানি মাদ্রাসা একেবারে অজপাড়া গাঁয়ে, যেগুলোর হিসাব বা তথ্য কারো কাছে তেমন ক্লিয়ার না, সেইগুলো সহ যদি ধরি, আমরা সাকুল্যে 80 লাখের উপরে হব না, 80 লাখের বেশি হব না। এখন আসেন, বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ধর্মীয় জনশুমারি হিসাবে বাংলাদেশের মুসলিম জনসংখ্যা হচ্ছে 91.4 ভাগ। 91.04 ভাগ। যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন
তাহলে এই যে বিশাল একটা মুসলিম ধর্মীয় জনগোষ্ঠী, এদের কত পার্সেন্ট মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষার সাথে সম্পৃক্ত? থিঙ্ক ইট, কত পার্সেন্টের কাছে? আমরা তো বলি অনেক মাদ্রাসা হয়েছে, অনেক হুজুর, অনেক কিছু। আসলে কত পার্সেন্টের কাছে আমরা পৌঁছতে পেরেছি? এটা 1.5 থেকে 2.5% বেশি না, 1.5 থেকে 2.5% বেশি না। বিষয়টা ভাববার। তাহলে এই যে 98% মানুষের কাছে এখনো আমরা পৌঁছতে পারিনি, এটার দহন জ্বালা কি ভিতরে আমাদের আছে? রব্বুল আলামিন আপনাকে আমাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, তো তাদের কাছে এই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব তো কোনো নবী আর আসবেন না, ফেরেশতারাও এই দায়িত্ব পালন করবেন না, তাদের এই দায়িত্ব না। দায়িত্ব কার? আপনার আর আমার। তাহলে তাদের কাছে এই দাওয়াত পৌঁছানোটা জরুরি। এবার আসি আমার মূল আলোচনায়। এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত আমাদের। আরেকটা বিষয়, সেটা হলো ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের শিক্ষার গোড়াপত্তন হয়েছে মাদ্রাসার শিক্ষার মধ্য দিয়ে। কি হয়েছে? মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে। মাদ্রাসা শিক্ষার যদি আমি একেবারে শুরুতে চলে যাই, প্রথম মাদ্রাসার নাম কি বলেন তো? একদম শুরুতে, ইসলামের শুরুতে বলি। আচ্ছা, আমি বলি দারুল আরকাম। দারুল আরকাম সেটা ছিল হযরত জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে, সাফা পর্বতের পাদদেশে তার বাড়িতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকও তিনি, ছাত্র ছিলেন নবদীক্ষিত কিছু মুসলমান, নবদীক্ষিত কিছু মুসলমান। সেই মাদ্রাসার পাঠ্যসূচি কি ছিল কে বলতে পারবেন? আসলে আমরা কি আগে আমাদেরকে চিনতে হবে। নো দ্য সেলফ, আগে নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তো নিজেকে চিনতে হবে যে আমি কি, আমি কে, আমার পরিচয় কি, এটা আমাকে আগে বুঝতে হবে। যদি আপনার তথ্য, এই যুগে তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি এগিয়ে যাবে, তত বেশি এগিয়ে যাবে। তো সেই দারুল আরকাম থেকে দারুল উলুম দেওবন্দ, সেখানের এবং দারুল উলুম দেওবন্দ পর্যন্ত এটা প্রতিষ্ঠিত হয়েছে 1866 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1866 খ্রিস্টাব্দে। কলকাতা আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1780 খ্রিস্টাব্দে। কত? 1780 খ্রিস্টাব্দে। 1757 সালে পলাশির আম্রকারণে সিরাজউদ্দৌলা পতনের পর লর্ড হেস্টিংস কলকাতায় একটি আলিয়া মাদ্রাসা করেন। সেটি হলো সরকারি দরকারি কিছু আলেম তৈরির জন্য। সেটি হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত হলেও সেটা ছিল মোহামেডান কলেজ। সেটার অফিসিয়াল নাম কি কখনো শুনেছেন? সেটার নাম হলো মোহামেডান কলেজ। আমি মনে হয় এদিকে সময় বেশি নিচ্ছি, ভূমিকা বেশি নিচ্ছি। আচ্ছা, তাহলে মাদ্রাসা শিক্ষার গোড়াপত্তন আমাদের দেশে কবে হয়েছে? যদি আপনি দারুল আরকাম থেকে দারুল উলুম দেওবন্দ ধরেন, মাঝখানে উমাইয়া পর্যন্ত একটা সিলেবাস ছিল, উমাইয়া শাসন পর্যন্ত দারুল আরকামের সিলেবাস উমাইয়া শাসন পর্যন্ত ছিল। তারপরে আব্বাসি বলেন, অটোমান বলেন, উসমানি বলেন, এই যে শাসন ব্যবস্থা, সেই যুগেও শিক্ষা ব্যবস্থার মূলে ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমি এই চ্যাপ্টারটা যদি বলতে যাই একটু দীর্ঘ হবে, আমি সামনে যাব। তবে আপনাদেরকে একটা হিংস দিয়ে যাচ্ছি, আমার একটা বই আসতেছে, হাউ টু বি এ সাকসেসফুল টিচার অ্যান্ড প্যারেন্ট। এই বইটির ভিতরে আমি দারুল আরকাম থেকে দারুল উলুম দেওবন্দের তথ্যগুলো নিয়ে এসেছি। সেই সাথে একজন টিচারের কি দরকার সমস্ত, আমি যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে সূচিটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাইকোলজি, মনস্তাত্ত্বিক, মনোবিজ্ঞান এই বিষয়ে। তাহলে আমরা
পাখা দরকার নেই, পাখা দিলে কথাগুলো একটু ইয়ে হবে। এখন এতক্ষণ তো আমি বললাম, আপনারা শুনলেন, কেউ কেউ উত্তর দিয়েছেন। তো আপনাদের কাছ থেকে যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আশা করছি সেটা হচ্ছে যে একজন টিচার সবসময় আপডেট থাকবে। কি থাকবে? আপডেট থাকবে। ওই যে মাঝে মাঝে অ্যাপসগুলো কি চায়? আপডেট চায় না? তার মানে কি ওল্ড ভার্সন আর চলে না, এখন কি লাগবে? আপডেট লাগবে। একজন টিচার সবসময় কি থাকবে? সময়ের সাথে এগিয়ে থাকবে, আপডেট থাকবে। আর মাদ্রাসা যেহেতু আমরা পড়াচ্ছি, আমাদের মাদ্রাসা সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আমাদের কি লাগবে? জানা থাকা লাগবে। কারণ যখন যার খুঁটির জোর ভালো থাকে, যে আমি আসছি কোত্থেকে জানা থাকবে, তখন সে লাফ ঝাঁপ বেশি দিতে পারে অন্যদের চেয়ে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রশ্ন করব, উত্তর দিবেন, সময় নেবেন না বেশি, সময় আমাদের খুব অল্প, জীবনটা খুব ছোট। মানব জীবনের লক্ষ্য কি? বলছেন আদর্শ মানুষ হওয়া। আর আর মায়েরা বলেন, মানব জীবনের লক্ষ্য কি? সুবহানাল্লাহ। মানব জীবনের লক্ষ্য যদি আমরা সংক্ষেপে বলি, রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে, রাসূলের দেখানো পথে আল্লাহর হুকুম মেনে জান্নাত অর্জন করা, এটা হলো মানব জীবনের মূল লক্ষ্য। আল্লাহ এই জন্যই পাঠিয়েছেন। কি জন্য? আয়াতটা বলেন দেখি। ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কি করি নাই? মানুষকে বানাই নাই। তাহলে এগুলো কি যে করছে, এটা কি ইবাদত? অবশ্যই ইবাদত, অবশ্যই ইবাদত। তাহলে মানব জীবনের মূল লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। তো কিসের মাধ্যমে? রাসূলের দেখানো পথের মাধ্যমে। এখন কর্মজীবনের লক্ষ্য, কর্মজীবনের লক্ষ্য, আপনার কর্মজীবনের লক্ষ্য কি ঠিক করেছেন? আপনারা জীবনের লক্ষ্য নির্ধারণ করেছেন? বলেন, করেন নাই? আপনি স্যার, ম্যাডামরা বলবেন, আপনারাও একটু উত্তর দিয়েন। জীবনের লক্ষ্য, আচ্ছা, টিউবওয়েল দেখেছেন? বাসার গ্রামের কাঁচা টিউবওয়েল দেখেছেন? পানি পড়ে, যেখানে পানি পড়ে ওই জায়গাটা শান করা থাকে বা পাথর থাকে, তারপরেও দেখেন যে ওইখানে গর্ত হয়ে যায় না? গর্ত হয় না? গর্ত হয়। পাথর আর পানি, পানি তো হচ্ছে একটা তরল, তাই না? এর মধ্যে বাতাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন আছে। এটা কি এমন জিনিসটা যে পড়লো আর ওইখানে গর্ত হয়ে গেল? কেন গর্ত হয় বলেন? তার মানে লক্ষ্যটা ঠিক ছিল। কি ছিল? লক্ষ্যটা ঠিক ছিল। মাঝিহীন নৌকা, লক্ষ্যবিহীন মানুষ। মাঝিহীন নৌকা যেমন তীরে ভিড়ে না, লক্ষ্যহীন মানুষ কখনো সফল হয় না। লক্ষ্যহীন মানুষ কখনো সফল হয় না। আবার যারা সফল হতে চায়, হওয়ার জন্য, নোট করতে পারেন, সফল হওয়ার জন্য পরিকল্পনা থাকতে হবে। কি থাকতে হবে? পরিকল্পনা থাকতে হবে। আপনি কি 1 ঘন্টার পরিকল্পনা, একদিনের পরিকল্পনা? আপনি 10 বছর টার্গেট নিয়ে কি করবেন? পরিকল্পনা করবেন যে আপনি এই 10 বছর পর কোথায় যেতে চান। যদি আপনার পরিকল্পনা না থাকে, আপনি কখনোই সফল হতে পারবেন না। যদি আপনার সময় জ্ঞান না থাকে, আপনি কখনোই সফল হতে পারবেন না, কখনোই সফল হতে পারবেন না। একটা মুহূর্ত মুমিনের কি অহেতুক সময় ক্ষেপণ করার সময় আছে? একটা মুহূর্ত নাই। তাহলে লক্ষ্য ঠিক না রেখে আপনারা তাহলে কি করছেন? একটু কথা বলেন, কি করতেছেন তাহলে বলেন। শোনেন, লক্ষ্য নির্ধারণটা জরুরি। ক্লাস 5, 6, 7, 8, 9 এর মধ্যেই লক্ষ্য নির্ধারণ করা উচিত। এটা একটা হতাশার কথা বলি। কি বলি? হতাশার কথা। যদি আমি হতাশার কথা কম বলি, আমাদের এই জগৎটাতে, আমাদের এই সিস্টেমটাতে
আল্লাহ মাফ করুন, যারা পাশ করে আসেন এদের ম্যাক্সিমামের সামনে কুয়াশা, ধোঁয়াশা, ক্লিয়ার না, কি না, ক্লিয়ার না। আপনি কুয়াশায় ভালো পথ চলতে পারবেন? কুয়াশায় ভালো পথ চলতে গেলে আপনাকে ফগ লাইট লাগবে। তো আপনি লক্ষ্য যদি ঠিক না করতে পারেন তাহলে আপনি কি করে মঞ্জিলে পৌঁছাবেন? মঞ্জিলে পৌঁছাবেন এটা আজকে ঠিক করে ফেলবেন। আপনি কি হতে চান, কি করতে চান, কিভাবে করতে চান, পরিকল্পনা করবেন। ঠিক আছে, এবার আসেন আল্লাহ। যোগ্যতা ও দক্ষতা বলতে আমরা কি বুঝি বলেন একটু। আমি তো শুধুই বলেছি আমরা একটু অংশগ্রহণমূলক করব। আমি বকবক এভাবে করতে আমার ভালো লাগে না। যোগ্যতা বলতে কি বুঝি বলেন? পড়াশোনা করি, যতটুকু ডিগ্রি অর্জন করি সেটাকে আমরা মনে করি আর কি, যোগ্যতা, রাইট? ওকে। দক্ষতা হচ্ছে যে আমরা যখন কাজে নেমে পড়ি তখন কাজ করতে করতে আমাদের একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়, সেটাকে আমরা দক্ষতা বলি, রাইট? আরেকজন বলেন যোগ্যতা কাকে বলে এবং দক্ষতা কাকে বলে? আরেকজন বলেন। অ্যান্সার মোটামুটি চলে আসছে। আমাদের মাঝে যোগ্য মানুষের অভাব নেই, দক্ষ মানুষের খুব অভাব। দক্ষ মানুষের অভাব। আমরা দক্ষ হতেই চাই না। ট্রেনিং করতে বললে আমাদের কিসের ট্রেনিং দরকার আছে? আমি হুপ্পাস করে আসছি, আমি নুরানি করে আসছি, আমি 12-14 বছর পরে আসছি, আবার ট্রেনিং করতে হয় কিসের জন্য? অনেকেই বলে এটা। তাহলে দক্ষতা অর্জনের জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে, মাহির হতে হবে। দক্ষ হলে কি হয়? দক্ষ হলে লক্ষ্য অর্জন সহজ হয়। দক্ষ হলে লক্ষ্য অর্জন সহজ হয় এবং দক্ষ হলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে, খ্যাতি ছড়িয়ে পড়ে। দেখবেন একজন দক্ষ কাঠমিস্ত্রির হাতে একখণ্ড কাঠ দেবেন বা শিল্পীর হাতে একখণ্ড কাঠ দেবেন, আরেকজন হাতুড়ে কাঠমিস্ত্রি যারা ওদের হাতে একই কাঠের একটা টুকরা দেবেন। 1 মাস পরে বলবেন যে তোমরা তোমাদের জিনিস তৈরি করে আমার কাছে নিয়ে আসবা। দুজনের জিনিস এনে দেবে, একই রকম হবে? ওই হাতুড়ে মিস্ত্রি সে একটা পিরা বানাবে, ওটা দিয়ে কি বানাবে? পিরা বোঝেন? ফিরা, ফিরা বা পিরা আমরা বসি গ্রামে, মাটিতে বসে পিরা। আর এই শিল্পী কি বানাবে ওটা দিয়ে? 1 মাস সময় আছে, ভালো একটা কাঠের টুকরা, তাহলে তার মনন মিশিয়ে শৈল্পিকভাবে সেটাকে খোদাই করে 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 একটা শিল্পকর্ম তৈরি করে দেবে, শিল্পকর্ম তৈরি করে দেবে। ফিরার দাম 100 টাকা, আর একটা শিল্পকর্মের দাম 1 লক্ষ টাকা। কাঠের টুকরা তো একই ছিল, কাঠের টুকরা একই ছিল, কিন্তু দুইজনের জিনিস কয়টা হয়েছে? 2 রকম হয়েছে এবং মূল্য 2 রকমই হয়েছে। তাহলে আপনি যদি দক্ষ হন, আপনার কাছে একজন বাচ্চা শিখবে একভাবে, আর আপনি যদি শুধু যোগ্য হন, মানে যোগ্য মানে সার্টিফিকেট অর্জন করেছেন, আপনি যোগ্যতা বলেই তো পরীক্ষায় পাশ করেছেন, সার্টিফিকেট আপনাকে দিয়েছে। যদি আপনি দক্ষ না হন তাহলে আপনার কাছে একরকম, আর যে দক্ষ তার কাছে আরেক রকমভাবে সে মানুষ হবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সন্তান। এই সন্তানগুলো আপনার কাছে আসলে এই দক্ষতার সাথে হ্যান্ডেলিং করতে না পারলে তাহলে তো একটু সমস্যা। সামনে আসি। পৃথিবীর হাজারো পেশার মধ্যে শ্রেষ্ঠ পেশা কোনটি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মতে, মায়েদের মতে শিক্ষকতাই, এটাই তো শ্রেষ্ঠ পেশা নাকি? কেন শ্রেষ্ঠ পেশা বলেন? কেন শ্রেষ্ঠ পেশা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনারা এটা জানেন কিন্তু আসলে চর্চা না থাকার কারণে স্পষ্ট করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা কোরআন শেখে এবং শেখায়। তাহলে পৃথিবীর মধ্যে পড়ানোর মতো শ্রেষ্ঠ পেশা আর নাই। যারা শেখায় তারাই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শেখায়। কেন? এই জন্যই তারা কোরআন শেখায়, এই জন্যই তারা শ্রেষ্ঠ, এই জন্যই তারা
শ্রেষ্ঠ এটা রাসূলের ভাষায়। আচ্ছা, কারিগর এবং শিক্ষকের মধ্যে পার্থক্য কি? আমি জাস্ট আজকে সময় তো অল্প, শুধু আপনাদেরকে কিউরিসি দিয়েই যাব। আবার যদি কখনো সুযোগ হয়, আমার যে ট্রেনিং শিডিউল স্যার একই তো। হ্যাঁ হ্যাঁ, একই তো। কোনটা? শিক্ষক এবং কারিগর একই। কারিগরও তৈরি করেন, আমরাও তৈরি করি। শিক্ষক শুধু শেখায়, নোট করবেন কিন্তু সব ভিডিও হচ্ছে। শিক্ষক শুধু শেখায়, তাই না? এটাই বললেন, কারিগর তৈরি করে। আর আমি একজন মায়েরও কথা পাইলাম না। আপনারা কি আমার কথা বুঝতেছেন না বুঝেন নাই? একটু বলেন, কারিগর এবং শিক্ষকের মধ্যে পার্থক্য কি? স্যার বলেছেন শিক্ষক শুধু শেখায়, কারিগর গড়ায়, বানায়। আপনাদেরও মতো এটাই? একজন মাথায় এরকম করছে, আরেকজন জি বলছে। আমি কোনটা ধরবো? আমি বড় ছোট বলি নাই, আমি বলছি শিক্ষক এবং কারিগরের মধ্যে পার্থক্য কি? কারিগরি হচ্ছে শিক্ষক তৈরি করে, শিক্ষকই কারিগর তৈরি করে। আল্লাহ, আচ্ছা, সুন্দর কথা আসতেছে। বিষয় হচ্ছে, আমি যাই হোক, সামনে যাই, কি বলেন? হ্যাঁ, কারিগর ও শিক্ষকের মধ্যে পার্থক্য হচ্ছে মৌলিক কোনো পার্থক্য নাই। মৌলিক কোনো পার্থক্য নাই। কারিগরও একটা জিনিস বানায়, শিক্ষকও একটা জিনিস বানায়, একজনকে তৈরি করে। তবে মৌলিকভাবে এইটা, কিন্তু যদি আপনি পার্থক্য বলেন তাহলে আকাশ আর জমিন। পার্থক্য আকাশ আর জমিন। একজন বিল্ডিং মিস্ত্রি বা কারিগর, ইঞ্জিনিয়ারিং করে স্ট্রাকচার করে দিয়েছে, মিস্ত্রি এটা বানাচ্ছে বা কারিগর এটা বানাচ্ছে, ভুল হলো, এটা বুলডোজার দিয়ে ভেঙে নতুন করে গড়ার কি আছে? সুযোগ আছে। কারিগর বিস্কুট বেক করলো, ভুল হয়েছে, একটা 10,000 টাকা দামের একটা মাল্টি কেক তৈরি করতে দিয়েছে, বলছে তুমি ভ্যানিলা দিবা না, সে ভ্যানিলা বেশি করে দিয়ে বানাইছে। এখন ধরেন যে কাস্টমার বলল যে আমি এটা নেব না, আর সুযোগ নেই বানানোর, নাকি আছে? সুযোগ আছে, এটা ভেঙে বা আরেকজনকে দিয়ে তোমরা খেয়ে ফেলো, আমরা এক নতুন করে বানাচ্ছি, নতুন করে আরেকটা বানাচ্ছি, সুযোগ আছে। কিন্তু শিক্ষকের যে কাজটি, এই কাজটির মধ্যে ভুল হলে নতুন করে গড়ানোর আর কোনো সুযোগ আছে? নাই। আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে শিক্ষক অলওয়েজ রাইট। শিক্ষক কি? অলওয়েজ রাইট। আমি একটা গল্প বলি। আমার কাছে একজন অভিভাবক নালিশ নিয়ে আসছে যে স্যার, আমার বাচ্চাকে পড়াতে বসেছি, তো শিক্ষিকা ম্যাডাম যেটা শিখিয়ে দিয়েছে সেটা সঠিক মনে হয়নি আমার কাছে। তো আমি এটা বারবার তাকে বলছি যে এটা না, এটা। তো আমার ছাত্র, মানে আমার ছেলে কি উত্তর দিয়েছে শুনবেন? আমার ছেলে উত্তর দিয়েছে, তুমি কি আমার ম্যামের চেয়ে বেশি জানো? তুমি কি আমার ম্যামের চেয়ে বেশি জানো? ছাত্রের উত্তর। তাহলে একজন ম্যাম একজন ছাত্রের কাছে কি? হিরো, অলওয়েজ রাইট, সে ভুল করতে পারে না। একজন টিচার একজন ছাত্রের কাছে অলওয়েজ রাইট, টিচার কখনো ভুল করতে পারে না। যেই মা তাকে খাওয়ায়, পড়ায়, সব কিছু করায়, তাকে বলছে এটা সঠিক না, তারপরেও শিক্ষক শুধু তাকে শিখিয়েছে, তার মানে শিক্ষকেরটা রাইট। মা তুমি যেটা বলছো এটা না, আমার শিক্ষক যেটা বলছে এটাই রাইট। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে পড়াবেন। শিক্ষক কখনো ভুল শেখাতে পারে না। শিক্ষক ভুল শেখালে কি হয়? শুধু কি একটা ছাত্র নষ্ট হয়? বলেন তো কি হয়? প্রজন্মতর। এটার প্রভাব পড়ে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এটার প্রভাব পড়বে, আপনি বিলিভ ইট অর নট। আমরা এটা থিঙ্কই করি না। শিক্ষকতার মহান পেশায় আমরা জড়িত আছি,
আপনি কি পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, কি শেখাচ্ছেন, এই যে একটা প্রভাব, এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু করে দেখাতাম, কিন্তু আজকে সময় খুব অল্প আর জায়গাটাও স্বল্প, ঠিক আছে? আচ্ছা, সামনে যাই। হ্যাঁ, শিক্ষকের কাজ কি বলেন? পড়ানো। শিক্ষকের কাজ কি? পড়ানো না গড়ানো? গড়ানো ভাই। ওইটা যে কোনো একটা বলেন। গড়ানো। রাইট। শিক্ষক, তবে সব শিক্ষক কি গড়ায়? জি না। কেউ পড়ায়, কেউ শুধু পড়ায়, আর কেউ গড়ায়। কোনটা শ্রেষ্ঠ? যে গড়ায় না যে পড়ায়? যে গড়ায়। এখন তো আমাদের সমাজে প্রাইভেট টিউটরদের হাই ডিমান্ড, ভালো পড়ায়। বর্তমান সপ্তাহে 2 দিন পড়ায়, 10,000 টাকা স্যালারি দিতে হয় মান্থলি। হাই ডিমান্ড, ভালো পড়ায়। তাহলে একজন শিক্ষক আদর্শ শিক্ষক তখন হবে যখন শুধু সে পড়াবে না, সে গড়াবে। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, তবে সময় যেহেতু অল্প, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। তবে এইটুকু মাথায় নিয়ে রাখেন, একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে গড়ানো। প্রধান কাজ কি? গড়ানো। বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ান, তারা তো এই গড়ানোর সাথে আরও বেশি সম্পৃক্ত। একটা ছাত্র জীবন কিভাবে গড়বে, সে কিভাবে চলবে, সে কিভাবে বলবে, সে কিভাবে ঘুমোবে, সে ওয়াশরুমে কিভাবে যাবে, কোন পা আগে দেবে, কোন পা পরে দেবে, বের হওয়ার সময় কোন পা আগে দেবে, কোন পা পরে দেবে, ঘুমানোর সময় কোন কাত হয়ে ঘুমাবে, ঘুমানোর সময় কোন দোয়া পড়বে, উঠার সময় কোন দোয়া পড়বে, এগুলো সব কিছু শেখান। সব কিছুই আপনারা করান, অর্থাৎ আপনারা বাচ্চাকে গড়ান। ছাত্রকে কি করেন? আপনারা গড়ান। আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? উত্তর দিবেন। শিশুরা একজন শিক্ষককে পাঠ করে। শিশুরা, আপনি তো তাদেরকে পড়ান, তাই না? সে আপনাকে পড়ে, সে আপনাকে পড়ে। এটা থিঙ্ক ইট। একজন শিশু একজন শিক্ষককে পাঠ করে, একজন শিক্ষককে সে A to Z পাঠ করে, চুল থেকে নিয়ে পা পর্যন্ত ছাত্রটি পাঠ করে। শিক্ষক কিভাবে চুল কাটে, শিক্ষক কিভাবে টুপি পরে, শিক্ষক কিভাবে তার নখগুলো রেখেছে, শিক্ষক কিভাবে কাপড় পরে, শিক্ষকের সমস্ত স্টাইল, সমস্ত কিছু, এভরিথিং ওয়ার্ক আপনি কি করেন? ফলো করেন। প্রত্যেকটা ছাত্র তার শিক্ষকের ফলোয়ার, সে শিক্ষককে কি করে? অল টাইম ফলো করে। সে কিভাবে কথা বলে। এখানে যারা বসে আছেন, আপনারা যখন ছাত্র ছিলেন, দেখবেন যে আপনি সেই সময়ে চলে যান, আপনারা ক্লাসে চলে যান, দেখবেন আপনি খুঁজে পাবেন আপনার একজন আইডল টিচার, যাকে আপনি আইডল ভেবে তাকে নকল করার চেষ্টা করতেন। আপনি খুঁজে পাবেন হার ছাত্র, প্রত্যেক ছাত্র, প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে তার হিরো মনে করে। কি মনে করে? হিরো মনে করে। তাহলে একজন শিক্ষককে একজন ছাত্র কি করে? পাঠ করে। সব কিছু থেকে, আপনার জামা, জুতো, দাড়ি, আপনার চাহনি, এবং কি আপনি কিভাবে চিবন, আপনি চিবিয়ে কিভাবে খান, এটাও সে ফলো করে। এটাও সে কি করে? ফলো করে। প্লিজ আপনি ছাত্রের সামনে যেমনে তেমনে সেমনে বসবেন না, খাবেন না, সেরকম কাপড়ও পরবেন না তাদের সামনে। কারণ আপনাকে সে হুবহু কি করছে? নকল করছে, রেকর্ড করছে, সে এক্সরে করছে। একটা বাচ্চা হচ্ছে এক্সরে মেশিনের মতো, একদম একজন টিচারকে সব কিছু সে অ্যাকসেপ্ট করে, সব কিছু নিয়ে নেয়, সব কিছু শোষণ করে নেয়, শোষক কাগজ একজন টিচার। মনে করবেন একটা বাচ্চার মাথাটা হচ্ছে ফাঁকা হার্ড ডিস্ক, কিচ্ছু নাই তার ভিতরে। তার সামনে যা আসে ভালো মন্দ বুঝার শিশুর কোনো কি নাই, এই ক্যাপাবিলিটি নাই, এই যোগ্যতা তার নাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা তার বুঝার
কি নাই? এই সফটওয়্যার তার লোড হয়নি এখনো। 18 বছর 20 বছর পরে জ্ঞান আহরণ হবে, প্রজ্ঞা আসবে, তখন তার ভিতরে এই বুঝ সমঝটা আসবে যে কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, এটা তার বুঝ আসবে। এর আগ পর্যন্ত সে কি করে? তার ডানে বামে সামনে পিছনে যা আছে সব কাছ থেকে সে ক্যাচ করতে থাকে, অ্যাকসেপ্ট করতে থাকে। একটা সময় আছে যখন তার এই ফাঁকা হার্ড ডিস্ক পূর্ণ হয়ে যায়, তখন আর লোড নিতে পারে না। তখন আর কি নিতে পারে না? লোড নিতে পারে না। এই জন্য শিশুদেরকে এমনি সময় কাটানো বা তাদেরকে ওই যেখানে সেখানে যাদের সাথে তাদের সাথে মিশতে দেওয়া, এইভাবে মানে ঢালাওভাবে ঠিক না। কারণ সবসময় তারা কি করতে থাকে? শিখতে থাকে। সামনে যাই। বন্ধ নয় নখ দিন খোলা দরজায়। বন্ধ নয়, টোকাটা দিবেন কোন দরজায়? খোলা দরজায়। কিন্তু আমরা যেটা করি, আমরা সব সময় ছাত্রের বলেন, নিজের বাচ্চাদের বলেন, শুধু বন্ধ দরজায় হিট করি। এখন বন্ধ দরজা কোনটা, খোলা দরজা কোনটা, এটা বুঝবো কিভাবে? এটা বুঝতে হলে আপনাকে চাইল্ড সাইকোলজি বিষয়ে কি করতে হবে? বুঝতে হবে এই বিষয়ে। এটা যদি আপনি একটু থিঙ্ক করেন, প্রত্যেকটা মা হচ্ছে একজন বিজ্ঞানী। প্রত্যেকটা মা একজন বিজ্ঞানী। সে বাচ্চার কখন ক্ষুধা লাগে সে টের পায়। কখন ক্ষুধা লাগে সে টের পায়। ওই বাচ্চা রাতের বেলা তার কাঁথাটা সরে গেছে বিছানা থেকে, তার শরীর থেকে, মা এটা ঘুমিয়েও টের পায়। ঘুমিয়েও টের পায়। উঠে গিয়ে তারপরে ওই কাঁথাটা সে ঠিক করে দেয়। কোনো কোনো টিচারের বেলায়ও এই উদাহরণটা খাটে। আমি দেখেছি হিফজখানার বিশেষ করে টিচাররা, তারও রাতের বেলা উঠে গিয়ে কোন বাচ্চা কিভাবে থাকে, ঘুমায়, এটা দেখে, ফলো করে, একটু কাঁথাটা গায়ে দিয়ে দেয়, মশারিটা উঠে গেলে একটু ঠিক করে দেয়, এটা তারা করে। তো প্রত্যেকটা শিক্ষক যারা দরদ নিয়ে পড়ান তারা বিজ্ঞানী, প্রত্যেকটা মা হচ্ছে বিজ্ঞানী, তারা সব কিছু বুঝতে পারে। এখন খোলা দরজা এবং বন্ধ দরজা আমরা কিভাবে বুঝবো? বন্ধ দরজা হচ্ছে মানুষের যত অপছন্দনীয় জিনিস, নট অনলি স্টুডেন্ট, নট অনলি চাইল্ড, এভরি ম্যান, প্রত্যেকটা মানুষের অপছন্দের জিনিসগুলো হচ্ছে তার বন্ধ দরওয়াজা। বন্ধ দরওয়াজা। আপনি যদি কারো বন্ধু হতে চান, তার পাশে গিয়ে যদি বলেন, দূর মিয়া আপনি ওই রাস্তা দিয়ে চলেন, এভাবে কেউ চলে? তার সাথে আপনার বন্ধুত্ব হবে? কারোর সাথে বন্ধুত্ব করতে চান, দূর মিয়া আপনি যেভাবে চুল কাটছেন, এটা তো ফটকা মানুষের চুল কাটা, এভাবে কেউ চুল কাটে নাকি? তার সাথে বন্ধুত্ব হবে? অথবা খাচ্ছে, ধরুন এভাবে কেউ খায়, রাক্ষসের মতো খাচ্ছেন, বন্ধুত্ব হবে? তো বন্ধুত্ব করার জন্য তার খোলা দরজা নক দিতে হবে। কোন দরজা নক দিতে হবে? খোলা দরজায়। খোলা দরজা কোনটি? পছন্দ করে যেটা, সে যেটা পছন্দ করে সেটা হচ্ছে তার খোলা দরজা। সে যেটা পছন্দ করে, এভরি ম্যান, নট অনলি চাইল্ড। এটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলের একটা রুলস। কমিউনিকেশন স্কিলের একটা রুলস, যে আপনি যদি কারো প্রিয়ভাজন হতে চান তাহলে এই রুলসগুলো ফলো করবেন। 1 নম্বরে, সে যা পছন্দ করে আপনি সেটা পছন্দ করা শুরু করেন। পছন্দ করা শুরু করেন। এখানে তো সবাই অ্যাডাল্ট বলি। যদি কেউ প্রেম করে, দেখবেন যে তার প্রেমিকাকে খুশি করার জন্য প্রেমিকা কেমন জিনিস পছন্দ করে এটা সে আস্তে আস্তে সব মানে বুঝে নেয়, অন্যের কাছে শুনে নিলে হলো বা তার কাছে, এটা সে করার চেষ্টা করে, এটা সে করার চেষ্টা করে। তাহলে তার পছন্দের দিকগুলো হচ্ছে তার খোলা দরওয়াজা। খোলা দরওয়াজা। আপনি এটা যদি পাখির ঝাঁকের দিকে তাকান, কোকিল কোকিলের সাথে উড়ে, কাক কাকের সাথে উড়ে, চিল চিলের সাথে উড়ে, চড়ুই চড়ুইয়ের সাথে উড়ে, শালিক শালিকের সাথে উড়ে। চিল কাক চড়ুই কখনো একসাথে ওড়ে না, একসাথে ওড়ে না। অর্থাৎ যার সাথে যার মিল আছে সে তার সাথেই কি করে? সম্পর্ক গড়ে। এখন বাচ্চার যে জিনিসগুলো পছন্দ, আপনি সেই জিনিসগুলো কি করবেন? সেই জিনিসগুলোর যত্ন নিন, সেই জিনিসগুলো আপনি তার সাথে কথা বলেন। এখন ও পড়তে পছন্দ করে না, ও পছন্দ করে একটু আঁকাআঁকি করতে। আপনি যদি বলেন আঁকাআঁকি করিস না, পড়, এটা ওর বন্ধ দরজা, এটা ওর বন্ধ দরজা। যদি আঁকাআঁকি পছন্দ এটা, তাহলে ওর খোলা দরজা হচ্ছে আঁকাআঁকি। আপনি তাকে বলেন, ঠিক আছে তোমার আঁকাটা তো খুব সুন্দর, অনেক সুন্দর করে তুমি আঁকো, ওফ ফ্যান্টাস্টিক হয়েছে,
তুমি আরও সামনে অনেক ভালো করবে, আমি তোমাকে অনেক ভালো ভালো কালার এনে দেব, দেখবেন যে গুলগুলা। কী হয়েছে? গুলগুলা। তো এইভাবে বাচ্চার পছন্দের, অর্থাৎ শিশুর পছন্দের যত দিক আছে, এটা হলো তার খোলা দরজা। এটা সবার ক্ষেত্রে, শুধু ছাত্র না, শুধু ছাত্রী না, শুধু ছোট বাচ্চা না, বড় ছোট সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটু সময়টা দেখবেন। 11টা। আচ্ছা, তাহলে আমি কি বুঝাতে পেরেছি? তাহলে খোলা দরজা কোনটা বুঝতে পেরেছেন তো? ক্লিয়ার করতে গেলে মোটামুটি 40টা টিপস আছে। এখন বলতে গেলে তো অনেক সময় লাগবে, তো আমার বইটা আপনারা সংগ্রহ করে নিয়ে ইনশাল্লাহ, এটা অ্যাডভাইস করলাম আর কি, সেটাতে আছে। আচ্ছা, শিশুকে শিশুর মতো করে বলুন, শিশুকে শিশুর মতো করে বলুন। আমি একটা বাচ্চার সাথে যদি 10 মিনিট কথা বলতে পারি, আমি গ্যারান্টি দিতে পারবো ওই বাচ্চা আমার বন্ধু হয়ে যাবে। এমন বন্ধু, সে আমাকে সব কিছু শেয়ার করবে, সব কিছু শেয়ার করবে। এটা আমি প্রুফ করেছি অনেক অনেক জায়গায়, যেখানে যেখানে আমি কাজ করেছি সেখানে প্রুফ করেছি। এখন এটা কিভাবে অর্জন করবেন? অর্জনের মূল পয়েন্ট হচ্ছে শিশুর সাথে শিশুর মতো করে বলুন, শিশুর সাথে শিশুর মতো করে বলুন। এখন শিশুদের সামনে গিয়ে তোমরা পড়ো, আচ্ছা আজকে পড়া নিব, হ্যাঁ ঠিক আছে, লেখাও, এটা না করলে কিন্তু হবে না, হ্যাঁ। শিশুরা তখন এটা তার মাথায় ক্যাচ করবে না, তার মাথায় এটা শুধু মানে তার রাডারে শুধু এটা নিষেধ করবে, ডোন্ট অ্যাকসেপ্ট, ইট ইজ নট, ডোন্ট অ্যাকসেপ্ট। এটা শুধু তার কাছে এটা কি করবে? ফিরিয়ে দেবে। যদি বাচ্চাদের সামনে বলেন আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো, আচ্ছা আমরা এখন পড়বো না, আমরা এখন একটু মজা করবো, হ্যাঁ ঠিক আছে, চলো একটু মজা করি। কীভাবে মজা করতে হবে? যে কোনো একটা টিপস, একটা মজা করার বিষয়। যদি যারা গণিত শেখান তারা ক্লেপ দিয়ে দিয়ে তারপরে বলেন 1 2 3 বলেন, একটু জোরে বলেন, এত লজ্জা করছেন কেন? আমি লজ্জা পাচ্ছি না, আপনারা লজ্জা পাচ্ছেন কেন? বলেন 1 2 3 গুনে দেখো ঝুড়িতে কতগুলো ডিম, 1 2 3 গুনে দেখো ঝুড়িতে কতগুলো ডিম, 1 2 3 গুনে দেখো ঝুড়িতে কতগুলো ডিম, 4 5 6 এক ডালে গুনে দেখো কত আম হয়, 7 8 9 কতগুলো উড়ে গেল কত পাখি রয়, গণিতটা হচ্ছে একটা অমজাদার সাবজেক্ট বলি আমরা, তাই না? এই জন্য আমি গণিতটার বললাম। আপনারা যারা বাংলা পড়ান, ইংরেজি পড়ান, ওখানে তো অনেক ছন্দ দেওয়া আছে, গল্প আছে, কবিতা আছে, আপনারা এভাবে পড়াতে পারেন ক্লাসে। আসলে আমার আজকে সাইকোলজি নিয়ে কথা বলা, আমি যেগুলো বললাম এটা হচ্ছে সাইকোলজির পার্ট। তো বাচ্চাকে পড়ানোর ক্ষেত্রে ক্লাসরুম ম্যানেজমেন্ট, তারপরে বাচ্চাদেরকে পড়ানোর যে ইন্সপায়ার কিছু পদ্ধতি আছে, সেগুলো আলাদা একটা সাবজেক্ট, সময়ের ব্যাপার আছে। তাহলে আপনি যদি এইভাবে পড়ান বা এইভাবে বলেন, দেখবেন যে বাচ্চাদের আরও আপনি কাছে সুন্দর করে যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, শিশুর পছন্দের যত্ন নিন, শিশুর পছন্দের যত্ন নিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই, তার নাম ছিল উমায়ের। কি নাম ছিল? উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু। তার একটা পাখি ছিল, নাম ছিল নুগায়ের। নাম ছিল কি? নুগায়ের। পাখিটি একদিন হুট করে মরে গেছে, মরে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মদিনার রাষ্ট্রপ্রধান। তিনি এসে সেই বাচ্চাকে এসে বলছে, ইয়া উমায়ের, ইয়া আবাকা নুগায়ের, মা আলাকান নুগায়ের, এক শব্দটা মা ফাআলান নুগায়ের, যে হে উমায়ের, তোমার পাখিটি কি হলো? তোমার পাখিটি কি হলো? দেখেন, রাসূল তিনি একজন রাষ্ট্রপ্রধান, তিনি একজন শিক্ষক, তিনি একজন নবী। একটা ছোট্ট বাচ্চাটার পাখি কি হলো এটা তার খোঁজ নেওয়ার দরকার আছে?
দরকার আছে? আপনি তো আমি বলেন আমি তো মাস্টার, আমি প্রিন্সিপাল, আমি কোঅর্ডিনেটর, আমি অমুক, আমি তমুক, আমি বাচ্চার হাতে কিছু খোঁজ নেওয়ার কি আমার টাইম আছে? আমার কি টাইম আছে? এই জন্য আমি উদাহরণটা একদম জায়গা মতো দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইসতু মুআল্লিমান, তিনি হচ্ছেন শিক্ষকদের শিক্ষক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি যোদ্ধা, তিনি এত মহান ব্যক্তি, তারপরেও একটা শিশু বাচ্চার, একটা পাখির ছানা মারা গেছে, সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে খোঁজ নিয়ে তার সহানুভূতি জানিয়েছে। থিঙ্ক ইট, বিষয়টা আপনি কি জানেন একটা বাচ্চার একটা পুতুল ভাঙার যন্ত্রণা একটা মানুষের 1 কোটি টাকা লস হওয়ার যন্ত্রণার চেয়েও বেশি? বিড়াল ভাত খায়নি এই জন্য বাচ্চাটা কেঁদে কেটে খাবে না, কেঁদে কেটে খাবে না। আমার ছেলে আহমদ আব্দুল্লাহ 26 মাস বয়স, ওর একটা বিড়াল আছে, ওকে দুধ দিলে ও অর্ধেক দুধ নিয়ে বিড়ালকে দেবে, বিড়ালকে দেবে, এবং খেতে বসলে আগে বিড়াল বলে না, বলে বন্ধু, বন্ধু, আগে বন্ধুকে দাও, আগে বন্ধুকে দাও, ওর বন্ধু এটা, আগে বন্ধুকে দাও, দাও না মা, দাও না, না দিলে আমি খাবো না, না দিলে আমি খাবো না। বিড়াল ভাত খায় না এজন্য ও কাঁদে, পাখিটা উড়ে গেলে এজন্য ও কাঁদে, ফুলটা ঝরে পড়লে এজন্য শিশু কাঁদে, তার খেলনা ভেঙে গেলে তারপরেও শিশু কাঁদে। এই যে শিশুর কাঁদা, ফুল ফুটলে হাসে, পাখি উড়ে গেলে বাচ্চারা হাসে, কেউ পড়ে গেলে হাসে, এই যে তার যে হাসি আর কান্নার যে ভ্যারিয়েশন, এটা আপনাকে বুঝতে হবে। একজন বড় মানুষের কান্নার হাসির কারণ কি এক না, সে অল্পতেই হাসে, অল্পতেই কাঁদে, তাহলে তার মনটা অনেক নাজুক দিল, ইয়ে দিল বড়া নাজাকাত হ্যায়, বড় নাজুক দিল। তো এইটা আপনাকে বুঝতে হবে, তার হৃদয়টা আপনাকে বুঝতে হবে। তো তার পছন্দের যত্ন নেবেন, যে তার খেলনা কোনটা পছন্দ, সে কি খেতে পছন্দ করে, এটা জিজ্ঞাসা করবেন। ও তুমি তো আইসক্রিম পছন্দ করো তাই না, কিন্তু আইসক্রিমের ওই চকবারটা আমার পছন্দ, তবে জেনে রেখো ওই আইসক্রিম বেশি খেলে কিন্তু দাঁতটা একটু ব্যথা করে। মেসেজ। আপনি যদি শুরুতেই বলেন আইসক্রিম খাও না, দাঁতে ব্যথা, আমার স্যার ভালো না, আমি যেটা পছন্দ করি সেটা সে পছন্দ করে না, ঠিক আছে? কিন্তু শুরুতেই যদি আপনি বলেন আইসক্রিম তো মজাদার জিনিস, আমিও পছন্দ করি, তবে আমার কাছে চকবারটা ভালো, আমি চকবার আমার কাছে পছন্দ, তবে এটাও মেনে নেওয়া উচিত, এটাও জানা উচিত যে আইসক্রিম খেলে দাঁত নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, সে কিন্তু মেসেজ একটা পেয়ে গেছে, সে আপনার এই কথাটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। প্রশংসা হলো চাবি। প্রশংসা কি? চাবি। যে কোনো মানুষকে আপনি যদি ইমপ্রেস করতে চান, খুশি করতে চান, বা তার ভালোবাসা পেতে চান, তার নজরে আসতে চান, তাহলে তার প্রশংসা করেন। কেউ কেউ বাংলায় বলে যে তেল দেয়, তেল দেয়, পাম দেয়, বলে না? তেল দেওয়ার দিন শেষ, এখন ঘি ঢালেন। এখন কি ঢালতে হবে? ঘি। তেলের কোনো দাম নেই, তেলের দাম আছে, তেলের ঘি দেন। কিভাবে ঘি? এখন যদি আপনি এভাবে বলেন স্যার আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি সুন্দর বলেন, এটা একটা, এটা হলো তেল, এটা হলো তেল। এই কথাটা আপনি এভাবে বলতে পারেন। আমি তো স্যার অমুক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানে আমাদের সালিম ভাই ছিল, তো আপনাকে সে চেনে, আপনার অফিসে মাঝে মাঝে সে আসতো, সে যে আপনার কত প্রশংসা করলো স্যার, কি বলবো আপনাকে, আমাকে বললো তুমি অমুক অফিসের স্যারের বসের সাথে কাজ করো। হ্যাঁ, সে অনেক প্রশংসা করলো, আমি তো গর্বে মনে হয় আমি হয়ে গেলাম স্যার, আপনার প্রশংসা করি, তার মানে আমি আপনার সাথে কাজ করি। এটা হলো ঘি, এটা হলো কি ঘি। আর প্রশংসাটা আপনি করবেন কজ দিয়ে করবেন। কি দিয়ে? কজ, কারণ দিয়ে করবেন। এমনি প্রশংসা করবেন, তুমি ভালো, তুমি খুব ভালো, তোমাকে ধন্যবাদ না, তুমি এই কাজটা করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ, এই কাজটা করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ, আজকে সব পড়া পেরেছো, থ্যাঙ্কস, আজকে লেখা দিয়েছো এই জন্য তোমাকে থ্যাঙ্কস, সুন্দর কাপড় পরে আসছো এই জন্য তোমাকে থ্যাঙ্কস, তুমি আজকে সালাম দিয়েছো আগে এই জন্য তোমাকে থ্যাঙ্কস। মানে কজ দিয়ে দিয়ে আপনি থ্যাঙ্কস দেবেন। তারপরে কজ দিয়ে থ্যাঙ্কস বলুন। সময় তো শেষের দিক, তারপরে বলি হৃদয় থেকে বলুন, হৃদয় থেকে বলুন, হার্ট টু সে। ও হৃদয় থেকে যে কথা আসে সেটা হৃদয়ে গিয়ে টাচ করে।
হৃদয়ে থেকে যে কথা আসে সেটা হৃদয়ে গিয়ে কি করে? টাচ করে। আর হৃদয়ের কথা টাচ করে, আঁচ করে সে তখন অনুপ্রাণিত হয়, দোদুল্যমান হয়, হৃদয়ের কথাটা হৃদয়ে গিয়েই আঘাত করে। এই জন্য যে কথাটা বলবেন হৃদয় থেকে বলবেন, শুধু মুখ থেকে কথা বলবেন না। শুধু মুখ থেকে যারা কথা বলে এই কথাটা খুব একটা মানুষের টাচ করে না। হার্ট টাচ কথা বলবেন, যে কথাটা বলবেন একদম তার হৃদয়ে গিয়ে যেন কি করে? আঘাত করে। এটার কিছু কৌশল আছে, হার্ট টাচ কথা বলার কিছু কৌশল আছে। হার্ট টাচের কৌশল আছে 11টা, মানে হার্ট টাচ কথা বলার কৌশল আছে কয়টা? 11টা। আরও অন্যজনে অন্য থাকতে পারে, এটা আমার গবেষণায় আমি 11টা করেছি। তার মধ্যে হচ্ছে সর্বশেষ যেটা এনেছি সেটা হলো যার সাথে আপনি কথা বলবেন তার প্রয়োজনে কথাটা বলবেন, তার প্রয়োজনে কথা বলবেন। সময় আমার শেষ, আমার আরও মোটামুটি 6-7টা মতো বাকি ছিল। 10 পর্যন্ত শেষ, আমরা 9 আছে, 9 পর্যন্ত হয়েছে। তো আমি 1 মিনিটে আপনাদের কাছে যেটা চাচ্ছি সেটা হলো যে আজকের এই ক্লাসে আপনি যে কথাগুলো শুনলেন, যা আলোচনা হলো, আপনার কাছে কেমন মনে হলো? একজনে একটু বলেন।